মোটামুটি যা যা পড়ে আসছো ম্যাক্সিমাম পার্টটাই ওইসব জিনিসপত্র নিয়ে, সেই গতিশক্তি, সেই বিভব শক্তি, সেই হইলো গিয়া এমজিএইচ, হাফ এমভি স্কোয়ার, তারপর ক্ষমতাতে ডাব্লিউ/টি, কর্মদক্ষতা, ইটা, এই সেম জিনিসপত্রগুলো নিয়ে আমরা আসলে কথাবার্তা বলতেছি পুরোটা সময় ধরে। তো হোপফুলি লেকচারটা আসলে খুব একটা কঠিন কিছু হবে না। বেশ কিছু হইলো গিয়ে ট্রিকি জায়গা আছে যেগুলাতে তোমাদের মাঝে মধ্যে একটু বুঝতে প্রবলেম হয়, তো আমরা সেরকম ট্রিকি কিছু জিনিসপত্র পড়ার চেষ্টা করব, প্লাস সবগুলা জিনিসপত্রের কনসেপ্ট যেগুলো আছে সেগুলো ধরে ধরে ভালো করে বুঝাই দেওয়ার চেষ্টা করবো আর কি। সো দরকার হলো গিয়ে যে একটু মনোযোগ দিয়ে যাতে তুমি লেকচারটা শোনো। তো আজকে আমরা দুইজন আছি তোমাদের সাথে, আমি শ্রেষ্ঠ, আমি হলো তোমাদের লেকচারটা ডেলিভার করব, আর কিউএনএ সেকশনে তোমাদের সাথে থাকবে আমার খুব ক্লোজ বন্ধু অয়ন। তো অয়ন, যদি কিছু বলে নিতে চাস কিউএনএ সেকশন নিয়ে, যদি ওরা মোটামুটি জানে সবকিছুই, ক্লাস করতেছে বেশ অনেকদিন ধরেই, তারপরে আর কি তোর বলার হ্যাঁ কিছু শ্রেষ্ঠ, না খুব বেশি কিছু বলার নাই। আমি যেটা বলবো যে শ্রেষ্ঠ ভাইয়া যেমন বললো যে আমাদের এখানে চ্যাপ্টারটা কিন্তু তোমরা আগে থেকে পরিচিত, কিন্তু আমাদের এই এই অ্যাডমিশন লেভেলের জন্য ছোট ছোট কিছু ট্রিক্স থাকে বা ছোট ছোট কিছু প্যাচ থাকে প্রশ্নের মধ্যে, সেগুলো ক্লাসে খুব সুন্দর করে বুঝিয়ে দেওয়া হবে। তোমরা অবশ্যই মনোযোগ সহকারে ক্লাসটা করবে। আর কিউএনএ তে আমি যেন তোমাদেরকে ফ্রুটফুল ভাবে হেল্প করতে পারি, এই জন্য তোমাদেরও একটু সাহায্য লাগবে। তোমাদের থেকে যে সাহায্যটা লাগবে সেটা হলো যে আমাদের টপিকের বাইরে অন্য কোনো ইনফরমাল কথা বা অন্য কোনো কিছু কিউএনএ তে লিখবে না। তাহলে আমি আমার জন্য সহজ হবে বা আমি আরো সুন্দর করে পারবো তোমাদের দরকারি কোয়েশ্চেন গুলোর উত্তর দেয়ার। ঠিক আছে, এই তো শ্রেষ্ঠ, তাহলে তুই শুরু করে দিতে। আচ্ছা, ঠিক আছে। তো ব্যাপার হলো গিয়ে একটা ছোট্ট কথা খালি বলে নি, যে আমরা খুবই স্লোলি যাব, ঠিক আছে, খুবই স্লোলি যাব। সো আমার সাথে ইন্টারেক্ট করার জন্য তোমরা চ্যাট বক্সটা ইউজ করবে, অবশ্যই একটা খাতা কলম আর ক্যালকুলেটর নিয়ে বসবা, যাতে ভাইয়াকে তোমরা ক্যালকুলেশন গুলাতে হেল্প করতে পারো। মানে তাইলে দেখবা আমরা আরো সুন্দর করে ক্লাসটাকে আর কি রিপ্রেজেন্ট করতে পারবো। ঠিক আছে, তো চলো আমরা প্রথমেই শুরু করব। সরি, একটা সেকেন্ড, একটু সমস্যা হয়ে গেছে। তোমার এখানে এই পেজটা বাদ চলে যাবে। হ্যাঁ, আমরা প্রথমেই শুরু করব হলো গিয়ে কৃতকাজ দিয়ে। ঠিক আছে, কৃতকাজ রিলেটেড কথাবার্তা দিয়ে আমরা একেবারে প্রথমেই শুরু করব। তো আমরা নর্মালি কৃতকাজ কিভাবে হিসাব করি, যে কোনো একটা বস্তুর উপর বল প্রয়োগ করা হবে, তার ফলে বস্তুটা স্মরণ ঘটবে। ঠিক আছে, এটা থেকেই কৃতকাজের আইডিয়াটা আসে। তো নর্মালি আমরা কাজ বলতে আসলে কতটুকুকে ডিফাইন করি, তাই না? কাজ বলতে কতটুকু কি ডিফাইন করি? সো কাজ বলতে আমরা আসলে ডিফাইন করি, তোমার বল প্রয়োগ করা হয়েছে, ফলে বল এবং বলের দিকে বস্তুর যতটুকু সরণ হয়, বলের দিকে বস্তুর সরণ। তো যদি বলের দিক বরাবর বস্তু সরণ না হয়, তখন সরণের রূপাংশটা নিতে হয়, তাই না? তাহলে বল এবং বলের দিক বরাবর বস্তুর যে সরণ, ওটাকেই কিন্তু আমরা বলি আসলে সরণের উপাংশ। ঠিক আছে, ওটাকেই কিন্তু সরণের উপাংশ বলতেছি। তাইলে কাজ বলতে আমরা যেটা বুঝবো সেটা হইলো গিয়ে বল ইন্টু বলের দিকে বস্তুর সরণ। তাইলে বলের দিকে বস্তুর সরণ বলতে আসলে বুঝাইতেছি কি, এই যে দেখো, এটাকেও যদি একটা ভেক্টর হিসাবে দেখাই, সরণটা হয়ে গেছে বলের সাথে কোনো একটা অ্যাঙ্গেলে, থিটা কোণে এদিকে সরণ হয়েছে। তাহলে এই যে এখানে এস কস থিটা নামে একটা জিনিস দেখতে পাচ্ছি, এস কস থিটা নামে যে এখানে একটা জিনিস দেখতে পাচ্ছি, এটাকেই বলতেছি হইলো বলের দিকে সরণ। ঠিক আছে, বলের দিকে সরণ অথবা সরণের উপাংশ, যেটাই বলো আর কি, এটাকে বলের দিকে সরণের উপাংশ বললাম আমরা। ঠিক আছে, বলের দিকে সরণের উপাংশ বললাম। তাহলে দেখো তো, আমরা যদি ফর্মালি ম্যাথমেটিক্যাল সিম্বল দিয়ে লিখতে চাই, তাহলে আমাদের ওয়ার্ক ডানের ইকুয়েশন ডাব্লিউ ইজ ইকুয়াল টু আসবে এফ ইন্টু এস ইন্টু কস থিটা, তাই তো? এটা হলো একটা ফর্মাল রিপ্রেজেন্টেশন। আরেকটা রিপ্রেজেন্টেশন কিরকম, দেখো এফ আর এস দুইটাই আসলে কি ভেক্টর রাশি, দুইটাই আসলে দুই ধরনের ভেক্টর রাশি, এবং দুইটার মধ্যবর্তী কোণ হইল গিয়ে, দুইটার মধ্যবর্তী কোণ থিটা। তাহলে দুইটা ভেক্টরের মান এবং তাদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, এটাকে আমরা কিভাবে দেখাইতে পারি, এদের মধ্যবর্তী কোণের কোসাইনের গুণফল, এটা তাহলে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডট এস দিয়েও আমরা দেখাইতে পারি, কোনো সমস্যা নেই। ঠিক আছে, এফ ডট এস দিয়েও দেখাইতে পারি। সো এই হইলো বেসিক্যালি আমাদের কৃতকাজের সমীকরণগুলা। এবং যেহেতু এটা একটা ডট গুণফল, তাহলে এখান থেকে এটা বুঝতে পারি কাজটা আসলে একটা স্কেলার কোয়ান্টিটি, কাজটা আসলে একটা স্কেলার কোয়ান্টিটি। আচ্ছা, সো এইটুকু পেয়ে গেলাম। এখান থেকে একটা ছোট্ট জিনিস নিয়ে তোমাদের কনফিউশন থাকে, সেই ছোট্ট জিনিসটা আমরা একটু ক্লিয়ার করে দিব, যে বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ বলতে আসলে আমরা বুঝাই কি। ঠিক আছে, তো আমি জাস্ট একটা ছোট্ট এক্সাম্পল দেখাই, তাহলে তোমাদের জিনিসটা ক্যাচ করতে অনেক ইজি হয়ে যাবে। যে ধরো এখানে একটা তলের উপর এখানে একটা বস্তু রাখা আছে,
ঠিক আছে, এখানে একটা তলের উপর একটা বস্তু রাখা আছে, সেই বস্তুটাকে আমরা বল প্রয়োগ করে সরণ ঘটাইলাম, বস্তুটাকে বল প্রয়োগ করে সরণ ঘটাইলাম। কিভাবে? এখানে এই যে এফ পরিমাণ বল প্রয়োগ করছি, ধরো এখানে এফ পরিমাণ বড় হাতের এফ দিয়ে এই পরিমাণ বল প্রয়োগ করছি, ফলে ধরো বস্তুটার এস পরিমাণ সরণ ঘটছে। ঠিক আছে, এই যে এখানে যেটা হয়েছে সরণ, এটাকে আমরা বলতেছি এস। তাহলে আমরা বলবো এই তো এটা, এই এফ তো তুমি প্রয়োগ করতেছো তাই না, এই এফ তুমি প্রয়োগ করতেছো, তো বাইরে থেকে এই এফ যে প্রয়োগ করে তার একটা সুন্দর নাম দেই আমরা, তাকে আমরা কি বলি? এজেন্ট বলি, তাই না? তাহলে আমরা বলবো কি? এজেন্টের কৃতকাজ, এজেন্টের কৃতকাজ W1 বললাম এটাকে, ইজ ইকুয়াল টু, তাইলে কি বলবো বলতো? এফ ইন্টু এস। ঠিক আছে, এজেন্টের কৃতকাজ W সমান বলবো আমরা এফ ইন্টু এস। আচ্ছা ধরো এটা তো এদিক দিয়ে চলতেছিল, হইতেই পারে না আসলে যে এই পথের মধ্যে ফ্রিকশন আছে বা ঘর্ষণ আছে, তাইলে এই ফ্রিকশন কি করবে? এটাকে বাধা দিবে না? বাট বাধা দেখ, কিন্তু সে তো থামাইতে পারতেছে না, বাট বাধা তো দিতেছে, তাইলে অবশ্যই ফ্রিকশনও কিছু কাজ করতেছে, বাট কাজটা হইতেছে তার বল প্রয়োগের বিপরীত দিকে। এই জিনিসটা বোঝার চেষ্টা করো। এসটা হইছে কোন পাশে? ডান পাশে। এসটা হইছে ডান পাশে, ফ্রিকশন যে বল দিতেছে সেটা থামাইতে চাচ্ছে, সো কাজ করতেছে কোন পাশে? বাম পাশে। দুইটা সম্পূর্ণ বিপরীত দিকে, একটা ডানে একটা বামে। এই যে কাজটা হইতেছে এটাকে আমরা বলতেছি বলের বিরুদ্ধে কাজ। ঠিক আছে, এই বলের বিরুদ্ধে অন্য কেউ কাজ করতেছে, বাট এই বলের বিরুদ্ধে কাজটা হইতেছে। তখন তখন যদি আমি তোমাকে বলি যে তাইলে ফ্রিকশনের কৃত কাজ কত, ঠিক আছে, বা বাংলায় যদি লিখি তাহলে ঘর্ষণের কৃত কাজ, ঘর্ষণের কৃতকাজ যদি বের করতে চাই তাহলে সেটা কিন্তু হবে W2, এবং যেহেতু বিপরীত পাশে হইতেছে, বল যেদিকে সরণ তার বিপরীত দিকে, তাহলে এটাকে বলবো মাইনাস এফএস। এটাকে আমরা কিভাবে বলবো? মাইনাস এফএস। ফোর্সটা যেদিকে প্রযুক্ত হইছে, ফোর্সটা বাম পাশে, তাই না? একটা জিনিসকে টেনে 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 নিয়ে যাচ্ছ এবং ফ্রিকশনটা কন্টিনিউয়াসলি তাকে বাধা দেওয়ার চেষ্টা করতেছে, এবং তারপরে সরণটা হইতেছে ডান পাশে। ওকে, তাহলে এই টোটাল কৃত কাজ, এটাকে যদি W2 দিয়ে দেখাই, W2 ইজ ইকুয়াল টু হবে মাইনাস এফএস। এবার যদি আমি তাহলে তোমাকে বলি বস্তুর উপর তাহলে টোটাল কৃত কাজ কত? শাহিন বলতেছো এফ গ্রেটার দেন এফ হবে না। হ্যাঁ অবশ্যই এফ গ্রেটার দেন, মানে ক্যাপিটাল এফ গ্রেটার দেন স্মল এফ হইতে হবে অবশ্যই, নাইলে তো বস্তু যাবে না ওইদিকে। নাইলে কি আমি আর কথাবার্তা বলতে পারবো? অবশ্যই এফ গ্রেটার দেন, অবশ্যই এফ গ্রেটার দেন এফ হইতে হবে, নাইলে কি আর ডানে যাবে? আচ্ছা এই যে এটা অ্যাকচুয়ালি ভাই এক্ষুনি বলতাম যে তাইলে বস্তুর উপর মোট কৃত কাজ, বস্তুর উপর মোট কৃত কাজ যদি বলতে চাই সেটা কতটুকু হবে দেখো তো। এটাকে যদি ডাব্লিউ দিয়ে দেখাই, এটাকে আমরা বলবো সামেশন অফ যতগুলা ফোর্স কাজ করতেছে ইনটু এস, প্রযুক্ত সকল বলের লব্ধি ইনটু এস। তাহলে এবার বলো তো প্রযুক্ত সকল বলের লব্ধি আসলে কত? ওই যে এফ গ্রেটার দেন যদি এফ হয়, তাহলে এফ গ্রেটার দেন এফ হইলে এটা হবে বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ। ওকে, বড় হাতের এফ মাইনাস ছোট হাতের এফ ইনটু এস। এবং 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 হইল তাহলে এই যে ডাব্লিউ আছে এটাকে তুমি চাইলে আসলে এভাবে দেখাইতে পারো, W1 প্লাস W2। বেসিক্যালি ব্যাপারটা তো তাই, দেখো তো এফএস ইন্টু মাইনাস এফএস প্লাস মাইনাস এফএস, তাই না? এই হলো কথা। আদনান বলতেছো যে ডাব্লিউ যদি স্কেলার হয় তাহলে নেগেটিভ বলতে আসলে কি বুঝাইতেছি? ওই যে বললাম বলের দ্বারা কাজ আর বলের বিরুদ্ধে কাজ। বলের দ্বারা যদি কাজ হয় তাহলে সেটা পজিটিভ, বলের বিরুদ্ধে যদি কাজ হয় সেটাকে বলি নেগেটিভ। ঠিক আছে, এই হইল গিয়ে কথা। এখানে প্লাস মাইনাস ভেক্টর বুঝায় না, এখানে প্লাস মাইনাস বুঝায় বলটা দিয়ে কাজ হয়েছে না সেই বলের বিরুদ্ধে কাজ হয়েছে। ওকে, সো এইটুক যদি বুঝি। এখন একটা ছোট্ট কথা, জুমান বলতেছে যে ঘর্ষণের গুণাঙ্ক কি কাজ করবে কিনা। ঘর্ষণের গুণাঙ্ক তো এই এফ বাইর করতে কাজে লাগবে, ওইটা তো আপাতত আসতেছি না। হ্যাঁ, এইটা তো আমার গত লেকচারে করছি, সেটা তো আমরা এই এফ বাইর করার জন্য ইউজ করব। আচ্ছা, আরাফাত বলতেছে যে ছোট এফটা তাহলে বলের বিরুদ্ধে কাজ কিনা। হ্যাঁ অবশ্যই, এটা ছোট এফটার বলের বিরুদ্ধেই কাজ হইতেছে ছোট এফ দিয়ে। আচ্ছা, একটা খালি কথা কোশ্চেন আসছিল, সেটা আমি একটু বলে দিতে চাই। এই কোশ্চেনটা কেউ একজন বলতে চাচ্ছিলা, দেখলাম যে অভিকর্ষ বল দ্বারা এটার উপর তাইলে কৃত কাজ কত। খুবই ভালো কোশ্চেন, কারণ এটা এখানে আরো একটা জিনিস এক্সপ্লেন করে দেয়। চলেন দেখি এমজি কোন দিকে কাজ করতেছে, নিচের দিকে। তাহলে বলেন তো অভিকর্ষ বলের কৃত কাজ যদি এখানে বাইর করতে চাই, বল এবং সরণের মধ্যবর্তী কোণ কত হইল? অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ
কৃতকাজ যদি বের করতে চাই, এটা হবে তাহলে mg ইন্টু s ইন্টু mg আর s এর মধ্যবর্তী কোণ। দেখো তো এসটা ডান পাশে, mg নিচের দিকে, তাহলে কত হবে? cos 90 ডিগ্রি। অনেকেই বলে দিছো এটা তাহলে 0। এটাকে আমরা কি বলতেছি? তিনটা উদাহরণে দেখে ফেললাম। প্রথমটা বলের দ্বারা কাজ, পরেরটা বলের বিরুদ্ধে কাজ, লাস্টেরটা শূন্য কাজ। ঠিক আছে, সো এই জিনিসে আশা করি কারোর খুব একটা প্রবলেম নাই। প্রথমটা বলের দ্বারা, বলের বিরুদ্ধে, শূন্য। ক্লিয়ার? তাহলে আমি এক্সাম্পল গুলোর নামটা একটু লিখে রাখি পাশে। এটাকে বলতেছি শূন্য কাজ, তাহলে বল প্রয়োগ করার ফলেও কাজ নাও হইতে পারে। এটাকে বলতেছি বলের দ্বারা কাজ, আর এটাকে বলতেছি বলের বিরুদ্ধে কাজ। আচ্ছা, এতটুকু পর্যন্ত আশা করি কারোর খুব একটা প্রবলেম নাই। তাহলে যদি কারোর কোনো প্রবলেম না থাকে, তাহলে চলেন আমরা একেবারে ক্লাস শুরু করব একটা পোল কোশ্চেন দিয়ে। ঠিক আছে, তাহলে চলেন আমরা একটা পোল কোশ্চেন লঞ্চ করে দেই এবং ক্লাসটা শুরু করে দিব। ঠিক আছে, ম্যাথ করা, তাহলে আমি লঞ্চ করে দিচ্ছি। এই অঙ্কটা সলভ করার জন্য তোমরা 30 সেকেন্ড সময় পাবা। সো সবাই অবশ্যই অ্যান্সার করো। এইটা এইমাত্র পড়াইছি ভাই, এটা ভুল করা যাবে না। তাহলে সবাই অবশ্যই অ্যান্সার করো, 20 সেকেন্ড সময় আছে আরো। ফাস্ট, এটা এটা পারার মতো জিনিস, অবশ্যই পারবো, আমি জানি। করে ফেলো সবাই, আরো 10 সেকেন্ড সময় আছে। যারা যারা এখন করো নাই অবশ্যই করে ফেলো। ওকে, সোফার মোটামুটি আইডিয়া খুব ভালো, বোঝাই যাচ্ছে তোমরা যে ক্লাসে মনোযোগ রাখছো এখনো। আমি কিন্তু এভাবে মাঝে মধ্যে পোল দিয়ে দেখবো আসলে মনোযোগ কতটুকু আছে কার। যাই হোক, 30 সেকেন্ড ক্রস করে চলে গেছে, আমি পোল এন্ড করে দিলাম এবং রেজাল্ট শেয়ার করে দিলে তোমরাই দেখতে পাবা যে একক সংখ্যাগরিষ্ঠতায় ডি জয়যুক্ত হয়েছে, ডি জয়যুক্ত হয়েছে, ডি জয়যুক্ত হয়েছে। তো কথা হইলো গিয়ে তোমার অবশ্যই ডি আনসার, তাই না? এতগুলা মানুষ তো কখনো মিথ্যা কথা বলতে পারে না। তো যাদের যাদের একটু প্রবলেম আছে তারা একটু দেখে নাও, জিনিসটা আসলে খুব একটা কঠিন কিছু না। একটা স্পেসশিপ ধরো ঘুরতেছে, ভালো কথা, ঘুরাও, কোনো প্যারা নেই, যত ইচ্ছা ঘুরাও স্পেসশিপে। ধরো পৃথিবীর বাইরে স্পেসশিপটা এভাবে করে এরকম বৃত্তাকার কক্ষপথে হইলো, এটা ঘুরতেছে, এটা হলো পৃথিবী। ঠিক আছে, তাইলে এখানে যদি স্পেসশিপটা থাকে, ধরো এটা হলো তোমার সেই স্পেসশিপ বা কৃত্রিম উপগ্রহ, যাই বলো না কেন, বৃত্তাকার কক্ষপথে কক্ষপথে ঘুরতেছে মানে তার সরণের ডিরেকশন সবসময় কোন দিকে হবে? স্পর্শক বরাবর না, বেগের দিকে থাকে, তাই তো? বেগের দিক বরাবর, এদিকে হবে তার ডিএস এর ডিরেকশন। ওকে, এটা হলো তার ডিএস এর ডিরেকশন। আর এফ এর ডিরেকশন কোন দিকে বলো তো? পৃথিবীর আকর্ষণ বল কাজ করবে এদিক বরাবর। ঠিক আছে, তো এফ কাজ করে এদিকে, ডিএস কাজ করে এদিকে, তাইলে অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ, অভিকর্ষ বল দ্বারা কৃত কাজ এখানে কত হবে বলো তো? 90 ডিগ্রি দিয়ে, তাইলে 0। একেবারে ইজি একটা প্রবলেম ছিল। ঠিক আছে, তাইলে এটা হবে 0। যাই হোক, কথাবার্তা মোটামুটি হয়েছে, আমরা চলে যাব তাইলে আমাদের প্রথম প্রবলেমে। ঠিক আছে, প্রথম প্রবলেমটাতে কি বলছে আমরা একটু দেখি। প্রথম প্রবলেমটাতে বলতেছে যে কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে। ঠিক আছে, কোনো বস্তুর উপর বল প্রয়োগ করা হয়েছে, তো বলছে যে বলটা এরকম ভেক্টর ফর্মে দেওয়া আছে, i হ্যাট মাইনাস 2j হ্যাট প্লাস 4k হ্যাট। ফলে বস্তুটা এত এত বিন্দু থেকে এত এত বিন্দুতে স্থানান্তরিত হয়েছে, কৃত কাজ কত? তাহলে ভাই বলো তো, প্রথমেই আমরা এখান থেকে সরণ ভেক্টর বের করে নিতে পারি, তাই না? প্রথমে এখান থেকে আমরা সরণ ভেক্টরটা বের করে নিতে পারি। তাহলে সরণ ভেক্টরটা এখানে কত হবে? সরণ ভেক্টরটা এখানে হবে তোমার, এই যে এভাবে লিখি আমরা, মনে আছে তো? x2 মাইনাস x1 i হ্যাট, দেখো আমি একবারে লিখে দিচ্ছি, প্লাস y2 মাইনাস y1 y2 মাইনাস y1 j হ্যাট প্লাস z2 মাইনাস z1 k হ্যাট। তাহলে এইটুকু যদি বুঝি, এখান থেকে আমরা বের করে ফেলতে পারি। অনেকেই আনসার বলে দিচ্ছ, ভেরি গুড, খুবই ভালো লাগতেছে। যেমন ধরো আমি সুবা, তারপর আতিক, পূজা, সুমাইয়া, অয়ন, শানুর, তারপর সানিম, অনেকের কাছ থেকে আনসার পাচ্ছি। যাই হোক, ঠিক আছে, আমরা একটু করি। তো x2 মাইনাস x1 মানে 2 থেকে 0 কে মাইনাস করবো, তাহলে কত আসবে? 2i হ্যাট প্লাস y2 মাইনাস y1 0 থেকে 2 কে মাইনাস করবো, তাহলে আসবে মাইনাস 2j হ্যাট। আচ্ছা, ফাইনালি 2 থেকে 1 কে মাইনাস করবো, তাহলে আসবে প্লাস k হ্যাট।
এটা এস আর এফ দেওয়া আছে। এফ কত দেওয়া আছে, আই ক্যাপ মাইনাস 2 জে ক্যাপ প্লাস 4 কে ক্যাপ। তাহলে বলো তো ভাই কৃতকাজ কিভাবে বের করতে হয়? দুইটা ভেক্টর জানা আছে, ডাব্লিউ ইজ ইকুয়াল টু তাহলে হবে এফ, ডাব্লিউ ইকুয়ালস টু হবে তাহলে এফ ডট এস, দ্যাটস ইট, আর তো কিছু না। তাহলে ডট করো, 2 একে হবে 2 প্লাস হবে -2 হবে 4 প্লাস হবে আরো 4, তাহলে টোটাল কত হবে 10 জুল। একেবারে ইজি প্রবলেম। আচ্ছা, ভেরি গুড, সবাই পারছি তাইলে। এটা একেবারে ইজি একটা প্রবলেম, কোনো সমস্যা নাই কারোর। তাহলে এটা যদি বুঝি, তাহলে এখান থেকে আমরা চলে যাব পরের প্রবলেমে। আচ্ছা, এটাও খুব সুন্দর একটা প্রবলেম। বলতেছে কি যে অনুভূমিকের সাথে 30 ডিগ্রি কোণে আনত একটা সিঁড়ি বেয়ে 60 কেজি এর একজন লোক হাতে 20 কেজি এর একটা বোঝা নিয়ে উপরে উঠতেছিলেন। ঠিক আছে, তো বলছে প্রতিটি ধাপ 25 সেন্টিমিটার উঁচু এবং মোট 40টা ধাপ থাকলে লোকের কৃত কাজটা কত হবে? আচ্ছা, ভালো কথা। এবার একটু চিন্তা করে দেখি, একটা ফিগার ড্র করি। লোকটা যে উঠতেছে, এটার সিঁড়িগুলা লাগবে তো আমার, সিঁড়িগুলো আঁকি চলো। তো ধরো এখান দিয়ে লোকটা উঠতেছিল, এগুলো হলো সিঁড়ি, এভাবে সিঁড়ি বেয়ে বেয়ে লোকটা উঠতেছে। এভাবে করে সিঁড়ি বেয়ে বেয়ে লোকটা উঠছে। ধরো এখানে এসে উঠছে, এই তো। তাইলে ঘটনা হলো যে লোকটা এখানে হাতে একটা বোঝা নিয়ে আসতেছিল। ঠিক আছে, ধরো তার হাতে একটা ব্যাগ আছে, যে এই ব্যাগের ভর বলা হয়েছে কতটুকু, 20 কেজি। ঠিক আছে, ধরো বাসার জন্য বাজার করে আসতেছিল আর কি, অফিস থেকে ফেরার সময় বাজার করে আসতেছে, 20 কেজি পরিমাণ বাজার করছে, কারণ আজকে দাম অনেক কম। আচ্ছা, ধরো এটা হলো লোকের চুল, এ হলো মুখ। ওকে, লোকটা উঠতেছে, ভালো কথা। সহজভাবে বুঝো, এখানে তোমাকে কি কি দেওয়া আছে দেখি। এখন তোমাকে দেওয়া আছে এই যে সিঁড়িটা এদিকে উঠছে, এই যে সিঁড়িটা এদিকে উঠছে, এটা অনুভূমিকের সাথে কত কোণে ইনক্লাইন্ড আছে এটা দেওয়া আছে, এটার অ্যাঙ্গেল বলে দিয়েছে 30 ডিগ্রি। সাথে বলে দিছে কি, সিঁড়ির প্রত্যেকটা ধাপের উচ্চতা, সিঁড়ির প্রত্যেকটা ধাপের উচ্চতা h ইজ ইকুয়াল টু বলছে 25 সেন্টিমিটার। আচ্ছা, খুবই ভালো কথা। এবার আমরা মেইন কাহিনীতে যাই। এখন যখন ডাব্লিউ বাইর করতে যাবা, ডাব্লিউ যখন বাইর করতে যাবা, তখন আসলে মনে আছে কি করি, ডাব্লিউ ইজ ইকুয়াল টু আমরা বলি হইলো এফ এস কস থিটা। আস্তে আস্তে আগাই, এফ এস কস থিটা। আচ্ছা, তো কথা হইলো এখানে যে এফ আছে, ঠিক আছে, এখানে যে এফ আছে, সেই এফটা আসলে কি, পৃথিবীর আকর্ষণ বল এদিকে কাজ করতেছে, এফ ইজ ইকুয়াল টু এম জি। তাহলে লোকটা যদি উপরে উঠতে চায়, মিনিমাম সেম পরিমাণ ফোর্স উপরের দিকে তার প্রয়োগ করতে হবে, মিনিমাম এতটুকু ফোর্স তার প্রয়োগ করতেই হবে। সো আমরা ধরতেছি বেস্ট কেস সিনারিওতে হইলো গিয়া তোমার কোন রকমে জাস্ট এই পরিমাণ ফোর্স দিয়ে সে উঠতেছে। আচ্ছা, তো এখন এই পরিমাণ ফোর্স দিয়ে যদি সে উপরের দিকে উঠতে থাকে, ফোর্সের ডিরেকশনটা দেখো উপরের দিকে, ভালো করে বুঝো, ফোর্সের ডিরেকশনটা উপরের দিকে। আর তোমাকে যে এইচ দেওয়া আছে প্রত্যেকটা ধাপের উচ্চতা, এটাও কিন্তু উপরের দিকে। ঠান্ডা মাথায় আগে শুনি, যারা যারা লিখতেছি করতেছি একটু ঠান্ডা মাথায় শুনি, একটু ট্রিকি অঙ্ক। এই এইচটাও উপরের দিকে, তো এরকম 40টা এইচ যদি টোটাল যোগ করো, টোটাল 40টা এইচ যদি এরকম যোগ করো, তুমি আলটিমেটলি যে হাইটটা পাবা সেটা কিন্তু এই লম্ব উচ্চতাটা, এটা আশা করি সবাই বুঝতে পারি। তুমি টোটাল যে হাইটটা পাবা সেটা হবে এই বড় হাতের এইচটা, যে এইচ এর মানটা হবে আসলে 0.25 মিটার ইন্টু 40টা ধাপ, তার মানে 10 মিটার। ওকে, 10 মিটার পাবা। এখন দেখো তো এই এইচ এর ডিরেকশন কোন দিকে, এই এইচ এর ডিরেকশন কিন্তু আপওয়ার্ড, উপরের দিকে। এইচ এর ডিরেকশন উপরের দিকে, ঠান্ডা মাথায় শুনো, এইচ এর ডিরেকশন উপরের দিকে, যে এফ আছে সেটার ডিরেকশন উপরের দিকে। এই থিটাটা আসলে কি, এই থিটাটা আসলে এফ আর এস এর মধ্যবর্তী কোণ না? তাহলে আমাকে এখানে বলো এফ আর এস এর মধ্যবর্তী কোণ তাইলে কত দাঁড়াইলো?
এখানে যে এইচ দেওয়া আছে সেই এইচ এর সাথে এফ এর মধ্যবর্তী কোণ কত ডিগ্রি দাঁড়াইলো? 0 ডিগ্রি না? এখানে এটা দাঁড়াইলো 0 ডিগ্রি। আচ্ছা, যারা যারা কনফিউজড হয়ে 60 ডিগ্রি বলতেছো বা 30 ডিগ্রি বলতেছো তাদের জন্য একটা ছোট্ট কথা বলে রাখি, যে এদিকে লোকটা, হ্যাঁ মানলাম এখান থেকে যখন লোকটা এখানে উঠছে, লোকটা আসলে তোমার এখান থেকে যখন এখানে লোকটা উঠছে তখন অ্যাকচুয়ালি সে কিছুটা ডানেও সরছে। বাট একটু চিন্তা করে দেখো তো, জি এর মতো ডান পাশে সরাটা আটকানোর জন্য কোনো বল কি আছে, বা ডান পাশে সরতে হইলে কোনো বলের বিরুদ্ধে কি তাকে কাজ করতে হয়? আসলে কাজ করতে হয় না। তাহলে আমরা যদি বলি যে এখানে জিনিসটাকে দুইটা ভাগ করে ফেললাম, ধরো এভাবে করে যে ডাব্লিউ ইজ ইকুয়াল টু অ্যাকচুয়ালি দুইটা ডাব্লিউ, ডাব্লিউ অফ উপরে ওঠা প্লাস ডাব্লিউ অফ ডানে সরা, ডানে যাওয়া। তাইলে এখান থেকে একটা জিনিস এভিডেন্ট যে ডাব্লিউ ডানে যাওয়ার মানটা আসলে 0, কারণ ওইদিকে কোনো বল কাজ করে না। ঠান্ডা মাথায় বুঝো, ডাব্লিউ ডানে যাওয়ার কারণে কোনো ফোর্স কাজ মানে ডানের দিকে যাওয়া আটকানোর জন্য কোনো ফোর্স কাজ করে না, সো ওইদিকে কোনো কাজ নাই। কাজ হবে কি খালি ডাব্লিউ উঠার জন্য। তাহলে উঠার জন্য দেখো তো, ভালো করে মাথায় রাখো, উঠার জন্য যে এফ এবং উঠার জন্য যে এস, এগুলা কিন্তু তোমাকে দেওয়া আছে সুন্দর মতো, আমি ডান বাম পাশে দেখাই দিছি। তাহলে এফ এর মান হবে এমজি, এস এর মানটা হবে বড় হাতের এইচ, আর থিটার মানটা হবে অ্যাকচুয়ালি 0 ডিগ্রি। এটা তোমাদেরকে একটু আগেই বললাম যে এটা খালি কোনটারটা হিসাব করতেছি, এই ডাব্লিউটা কিন্তু ডাব্লিউ অফ উপরে ওঠা, ঠিক আছে? এটা ডাব্লিউ অফ উপরে ওঠা। তাহলে এখন বসায় দাও, এম এর মান কত হবে বলো তো? 60 প্লাস 20 টোটাল নিজে উঠতেছে ইন্টু 9.8 ইন্টু এইচ এর মান পাইলাম 10। তাহলে এটা কত হবে? এটা আসবে 7840 জুল। যারা যারা 0 ডিগ্রির কাহিনী বুঝতেছো না, চিন্তা করো, উপরে উঠার কথা বলছি ভাই, উপরে উঠতেছে। উপরে উঠার জন্য এইচ খাড়া উপরের দিকে, এফ ও খাড়া উপরের দিকে। এফ ও খাড়া উপরে, এইচ ও খাড়া উপরে, দুইটা সেম দিকের ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি। দুইটা সেম দিকের ভেক্টরের মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি, একেবারে সিম্পল সা জিনিস। ঠিক আছে, এইটুকু বুঝতে আশা করি কারোর প্রবলেম আর থাকার কথা না। একেবারে ভেঙে বুঝাই দিলাম যে কেন হইলো গিয়ে ডানে যাওয়াটা কাউন্ট করি নাই। ঠিক আছে, এই হইলো গিয়ে কথাবার্তা। যাই হোক, আমরা হোপফুলি তাইলে সামনে আগাইতে পারি। এখন চলে যাব কৃতকাজ নির্ণয়ে কেন ভার কেন্দ্রের সরণ ইউজ করি এবং কখন করি। ঠিক আছে, কখন কৃতকাজ নির্ণয়ে ভার কেন্দ্রের সমীকরণ ইউজ করব এবং কেন করব। আচ্ছা, ব্যাপারটা হইলো, একটু আগে তোমাদের একটা ছবি আঁকছিলাম সময়, আমি জানি না তোমরা আসলে নোটিস করছো কিনা একটা ব্যাপার। ঠিক আছে, তোমার একটা জিনিস নোটিস করছো কিনা, যে এখানে এই বস্তুটাকে যখন এভাবে সরানোর কথা বলছিলাম, ঠিক আছে, এখানে এই জায়গায় যখন এই বস্তুটাকে সরণ ঘটাইছিলাম, আমি সরণটা এরকম করে দিছিলাম, এই মিডল পয়েন্ট থেকে এই মিডল পয়েন্ট পর্যন্ত সরণটা নিছিলাম, রাইট? তানজিমা বলতেছে 30 ডিগ্রি, তাইলে কনফিউজ করার জন্য দিছে, স্বাভাবিক, আজাইরা একটা ডাটা দিয়ে রাখছে। ঠিক আছে, এই 30 ডিগ্রিটা এমনিই দিছি, জাস্ট ইচ্ছা হয়েছে তাই দিছি, এর কোনো দরকার নাই। শুভ বলতেছে স্টেয়ার না হয়ে যদি স্লোপ হইতো, ব্যাপার কিন্তু সেমই, স্টেয়ার কি স্লোপ না, মানে তোমাকে যদি হাইট দেওয়া থাকে তাইলে তো আর এটা নিয়ে কোনো প্যারাই নেই। ঠিক আছে, আচ্ছা, তাইলে এখানে দেখো যে এটাকে বলছিলাম এস। আচ্ছা, এই এসটা যদি আমি এই মাথা থেকে এই মাথা পর্যন্ত ধরতাম, তাহলে কি কোনো পার্থক্য হইতো বলো তো? সেম এস হইতো না? এক্স্যাক্টলি সেম হইতো কিন্তু, তাই না? এবং যদি চিন্তা করো, এই দুইটার কোনোটা না ধরে লাস্ট মাথা থেকে লাস্ট মাথা পর্যন্ত ধরতাম, তাও কোনো সমস্যা ছিল? তাও অ্যাকচুয়ালি কোনো সমস্যা ছিল না। ঠিক আছে, সো এই তিনটার মধ্যেই কোনো সমস্যা ছিল না। তিনটার যদি তিনটা নামও দেই, ধরো এটার নাম দিলাম হলো S1, এটার নাম দিলাম S2, লাস্টে যেটা হিসাব করলাম এটার নাম দিলাম S3। বেসিক্যালি S1 S2 S3 সেম জিনিস, S1 S2 S3 সেম জিনিস। এইখানের ব্যাপারটা আসলে কি হইতেছে, এখানে ব্যাপারটা কিরকম হইতেছে, ব্যাপারটা হইতেছে এরকম যে বস্তুটা যখন সরছে পুরা বস্তুটাই একসাথে সরছে। মানে বস্তুটার যদি বিভিন্ন অংশ চিন্তা করি, ছোট 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 টুকরা হিসাব করি, কিংবা তার অনুপরমাণুর হিসাবগুলা করি, প্রত্যেকটা অণুর কথা যদি বলি, প্রত্যেকটা অণুর ডিসপ্লেসমেন্টই সেম। বা সোজা হিসাব, পুরো বস্তুর
সকল অংশের সরণ সেম, ঠিক আছে, সরণ সেম। এই টাইপের কেসে ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস দিয়ে যে কোনো একটা এস বসাইলেই হয়। ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ এস দিয়ে এস যে কোনো একটা বসাইলেই হয়, ওই ইনিশিয়াল থেকে ইনিশিয়াল, ফাইনাল থেকে ফাইনাল, মাঝখান থেকে মাঝখান, একটা বসাইলেই চলে। তাহলে এখানে S1 বসাও, দিস উইল ডু, S2 বসাও, এটাও হবে, S3 বসাও, তাও হবে, কোনো প্যারা নেই, তিনটার যে কোনো একটা বসাইলেই হইল। বাট কোন কোন ক্ষেত্রে এরকম কেস আসতেই পারে যেখানে হইল গিয়ে বস্তুটার সমগ্র অংশের সরণ সমান হয় না, ঠিক আছে। সো ওই সব কেসে যদি এরকম হয় যে বস্তুর ডিসপ্লেসমেন্টে, মানে পুরা বস্তুর সরণে বস্তুর সকল অংশের সরণ সেম না, সকল অংশের সরণ যদি সমান না হয়, এরকম একটা কেস যদি তুমি পাও সমান না, দেন ওই কেসের জন্য আমরা তখন তার সহজে অঙ্কটা করার জন্য বেসিক্যালি তখন ইন্টিগ্রেশন করতে হয়, বাট আমরা অত ইন্টিগ্রেশনের কাহিনীপত্রে না গিয়ে স্ট্রেট ভারকেন্দ্রের সরণ দিয়ে করে ফেলি, ঠিক আছে। তখন স্ট্রেট ফরওয়ার্ড জাস্ট ভারকেন্দ্রের সরণটা দিয়ে ম্যাথ করে ফেলি। কিরকম একটা এক্সাম্পল দেখাই তোমাদের, তাহলে জিনিসটা ক্লিয়ার হবে। যেমন ধরো তোমাদের কনসেপ্ট বুকে একটা প্রবলেম দেওয়া আছে, এই প্রবলেমটা আমি জাস্ট একটু বর্ণনা করে দিব, ঠিক আছে, বর্ণনা করে দিব, তাইলে হইলো গিয়ে দেখবো ওই অঙ্কটা বুঝতেও তোমাদের আর কোনো কষ্ট থাকবে না। তো ভালো করে মন দিয়ে আমার কথা শুনো, যা যা বলতেছি মন দিয়ে কথা শুনবা, কোশ্চেন করা, তারপর চ্যাট লেখা, এগুলা এখন একটু অফ, একটু জাস্ট মনোযোগ দিয়ে ভাইয়ের কথা আগে শুনি। ধরো এটা একটা কুয়ার কথা বলছে, সেই কুয়ার মধ্যে পানি আছে। এখন কেউ কুয়া রিলেটেড কোশ্চেন করবে না, কুয়া আমরা লাস্টে পড়বো, সমস্যা নেই, ঠিক আছে। এই কুয়ার মধ্যে পানি আছে, এই কুয়া থেকে এখন পানি তোলা হবে, ঠিক আছে। এরকম একটা কথা বলা হয়েছে যে কুয়া থেকে পানি তোলা হবে। তো কুয়া থেকে পানি তোলার জন্য একটা বালতি দিয়ে পানি ফেলতেছে, মানে একটা বালতি নিচে ফেলছে, ঠিক আছে, নিচে একটা বালতি ফেলছে, এই বালতিটা ভরবে, ভরার পরে হইলো বালতিটা তুলে আনবে। ধরো বালতিটা এখানে ভরছে, ভরার ফলে পরে এখন হইলো গিয়ে বালতিটাকে তুলে আনা হবে। তাহলে চলো বালতিরে তুলে আনি। বালতিরে তুলে আনার জন্য আমার লাগবে হলো একটা চেইন, তাহলে চেইন নিলাম, চেইন নিয়ে এখন বালতিটাকে তুলবো, ঠিক আছে। তো ধরো এরকম একটা চেইন দিয়ে এটা লাগানো আছে, বাট চেইনটা ভারী চেইন, শিকল বুঝো না, মানে ওয়েটলেস না, সুতা না, এরকম একটা ভারী চেইন দিয়ে এটাকে এ হেঁটে তুলতেছি, তুলে ধরো এখানে রেখে দিচ্ছি। তো এটা যদি ভারী চেইন হয়, এখন আমার কথা হলো এটার ম্যাচটা তাইলে আমার হিসাবে নিতে হবে। এখন ধরো বালতিটাকে যখন পুরোপুরি এখানে নিয়ে আসলাম, ধরো বালতি এখানে উঠে গেছে, বালতি এখানে উঠে গেছে, বালতি একটা সময় নিচে ছিল। আমাকে কি তোমরা বলতে পারবা বালতির ক্ষেত্রে বাম পাশের ঘটনা ঘটছে নাকি ডান পাশের ঘটনা ঘটছে, মানে পুরো বস্তুর সকল অংশের সরণ কি সমান হয়েছে নাকি হইলো গিয়ে সরণ, সকল অংশের সরণ সমান হয় নাই? আচ্ছা, এটাতে বালতি অ্যাকচুয়ালি খুব ছোট সাইজের। সো বেসিক্যালি যেটা হয়েছে, পুরা বালতিকেই তো তুলে আনছো, বালতিটা পুরাটাই নিচে ছিল, ঠান্ডা মাথায় বুঝো, পুরা বালতি একসাথে নিচে নামছে, পুরা বালতি একসাথে উপরে উঠছে। তো তুমি যদি সরণ এখান থেকে এখানে হিসাব করো, যা হবে, এখান থেকে যদি এখানে হিসাব করো, ঠান্ডা মাথায় বুঝো, যা হবে একেবারে উপরের মাথা থেকে যদি উপরের মাথাতে হিসাব করো, সরণ অ্যাকচুয়ালি সেমই হবে, কারণ পুরা বালতিটাই তো একসাথে উঠছে, ঠিক আছে। সো এখানে কিন্তু পুরা বালতিটাই আসলে একসাথে উঠছে, সো প্যারা নেই। এটার এইচ হিসাব করো আর এইচ হিসাব করো, ডাজন্ট ম্যাটার, একটা নিলেই হইলো। সিমিলারলি তুমি তার মাঝখান থেকে মাঝখানে হিসাব করো, তাও হয়, কোনো প্যারা নেই। কিন্তু গ্যাঞ্জাম হলো শিকলকে নিয়ে, শিকলের কথা একটু চিন্তা করো। শিকলের ক্ষেত্রে এইখানে শিকলের যে ভরটা আছে, এই নিচের পাশটাতে এখানে যে ভরটা আছে, এটাকে কতটুকু উঠতে হচ্ছে বলো তো? এটাকে উঠতে হচ্ছে পুরা এই হাইটটা। বাট আমারে বলো তো, এখানে শিকলের যে ভরটা আছে, এই ভরটাকে কি পুরাটা উঠতে হচ্ছে? এটাকে অবশ্যই পুরাটা উঠতে হচ্ছে না, এটা উঠতেছে মাত্র এতটুকু, ঠিক আছে। এইটুকু যেটা আছে এটাকে উঠতে হচ্ছে আরো কম, এটা উঠতেছে মাত্র এতটুকু। কথা বুঝতে পারছি? তার মানে
চেইনের ক্ষেত্রে প্রত্যেকটা অংশের সরণ যে সমান না, এই জিনিসটা কি সবাই বুঝতে পারছি নাকি বুঝি নাই? চেইনের ক্ষেত্রে সব সব অংশের সরণ আসলে সমান না, এই জিনিসটা তো বুঝছি, তাই না? তাহলে ব্যাপারটা হলো চেইনের, আচ্ছা যারা যারা আরেকবার বলতেছে, এই যে বক্স গুলা জাস্ট দেখো, চেইনের নিচের পাশটা অনেক উপরে উঠে, মাঝামাঝিটা আর একটু উঠে, আর উপরেরটা আরো কম উঠে। তো ঘটনা হইলো, এবার যদি তুমি চেইনের কাহিনীটা একটু চিন্তা করো, যেটা একটা চেইন, ঠিক আছে, এই চেইনটা এতটুকু নিচে পর্যন্ত নামানো ছিল, এটাকে তুলে পুরাটা উপরে এই জায়গায় গুটায় ফেলা হয়েছে। এইটা ধরো চেইনটা এখন গুটায় এখানে রেখে দিছো, ঠিক আছে, এই চেইনটা ধরো গুটায় এখানে রেখে দেওয়া হয়েছে। তাহলে আমার কথা হইলো, এখানে এখন তুমি বলতে পারবা অ্যাকচুয়ালি অ্যাকচুয়ালি তুমি যেটা বলতে পারবা যে চেইনের ভার কেন্দ্রটা ঠিক মাঝখানে ছিল, ভার কেন্দ্রটা জাস্ট এতটুক পরিমাণ উপরে উঠছে, ঠিক আছে। এই এইচটাকে আমরা বলতেছি হইলো, এখানে যে এইচটা ইউজ করছি, এই এইচটাকে আমরা বলতেছি হলো ভার কেন্দ্রের সরণ, এটাকে আমরা বলতেছি ভার কেন্দ্রের সরণ। তাহলে চিন্তা করো তো, এটা যদি ভার কেন্দ্রের সরণ হয়, এখানে তাহলে কৃত কাজ W ইজ ইকুয়াল টু হবে mg ইন্টু এইচ, দ্যাটস ইট, আর কিছুই না, ঠিক আছে। এটা হবে mg ইন্টু এইচ। তাহলে চেইনের ক্ষেত্রে ভার কেন্দ্রের সরণ হিসাব করবো, আর বালতির ক্ষেত্রে পুরা বালতিটাই একসাথে উঠছে, বালতির ক্ষেত্রে পুরা বালতিটাই একসাথে উঠছে, তাহলে বালতির নিচের মাথা থেকে নিচের মাথার দূরত্ব আর উপরের মাথা থেকে উপরের মাথার দূরত্ব আলটিমেটলি সেম, ঠিক আছে। তো হোপফুলি এই জিনিসটা সবার কাছে ক্লিয়ার হয়ে গেছে, ভার কেন্দ্রের সরণ কোথায় ইউজ করব আর কোথায় ইউজ করব না। যদি সকল অংশের সরণ সমান হয়, তাহলে ভার কেন্দ্রটার কেন্দ্র হিসাব দরকার নেই, একটা কিছু নিলেই হইলো। আর যদি সকল অংশের সরণ সমান না হয়, সেক্ষেত্রে তাইলে আমার ভার কেন্দ্রের সরণ হিসাব করতে হবে বা আমল নিতে হবে, ঠিক আছে। তো ভার কেন্দ্র দিয়ে যদি প্রবলেম হয়, তাহলে গড় উচ্চতা নিয়ে অনেক সময় হিসাব করা হয়, যেটা নাজমুল বলছো। তো গড় উচ্চতার হিসাব আমরা লাস্টে শিখাবো, ঠিক আছে। অনিন্দ জিজ্ঞেস করতেছো বালতি আর চেনের হিসাব কি তাইলে আলাদা করব? হ্যাঁ অবশ্যই, দুই জায়গায়, তাইলে এখানে টোটাল কৃত কাজ বালতির জন্য আর চেনের জন্য আলাদা আলাদা হবে। দৃষ্টি বলছে h/2 কখন হয়, h/2 কখন হয়, ইফতিও বলতেছে h/2 কখন হয়, এগুলো আমরা পরে শিখবো, লাস্টের দিকে শিখবো। আপাতত এটাকে জাস্ট এইচ একটা উচ্চতা বলছি আর কি। এখানে টোটাল যদি মানে চেইনের দৈর্ঘ্য যদি এল হয়, তাহলে এইচ সমান হইতো L/2, ঠিক আছে। বাট ওই কুয়ার ক্ষেত্রে h/2 কখন হয়, এগুলো আমরা লাস্টে দেখবো, কোনো সমস্যা নেই, সব দেখানো হবে, কিচ্ছু বাদ যাবে না, বাদ যাবে না একটি শিশু, সবাইকে সবকিছু বুঝাই দেওয়া হবে। তো চলো। আচ্ছা শ্রেষ্ঠ, আমি একটু হ্যাঁ, ইন্টারাপ্ট করতে চাই। আচ্ছা, ওকে এখানে বলো। একটু প্রবলেম হয়ে গেছে। প্রবলেমটা হয়ে গেছে যে আমাদের হলো এখানে অনেক ইম্পর্টেন্ট জিনিস বোঝানো হচ্ছে, যে কখন আমরা ভার কেন্দ্রের সরণ হিসাব করব, কখন করব না। কিন্তু আমাদের কিছু স্টুডেন্ট এখনো ওই যে একটা সিঁড়ি বেয়ে একটা লোক উপরের দিকে উঠছে, সেটা নিয়ে আটকে আছে। এখন আচ্ছা এটা তো, নিয়ে আমি 1 মিনিট একটু কথা বলছি শ্রেষ্ঠ। হ্যাঁ অবশ্যই। এটা হলো যে আমরা কি করছি, আমরা হইলো অঙ্ক মুখস্থ করে ফেলছি, যে এই যে সিঁড়ি বেয়ে লোক উপরে উঠবে, সাইন 30 ডিগ্রি বসাই দিব। কেন বসাই দিব, কি জন্য বসাইলাম, কি করলাম, সেটা বুঝি নাই। তো এই জিনিসটা কিন্তু ক্লাসে বোঝানো হয়েছে, যে আমরা এখানে কি করতেছি, আমাদের বলটা উপরের দিকে, এবং আমরা যখন কাজ বের করি বলের দিকে সরণটা নেই, বল উপরের দিকে, বলের দিকে সরণটা হইলো ওই এইচ উচ্চতাটা। সেখানে তো সিঁড়ির দৈর্ঘ্য দেয়া নাই এই অঙ্কে। তো এই জিনিস নিয়ে তোমরা এত অস্থির হয়ে গেছো, এটা না বুঝে একটা অঙ্ক তুমি মুখস্থ করে ফেলছো, সাইন 30 ডিগ্রি। এভাবে করে করলে তো কি হবে, আমাদের লাভ হবে না, তাই না? আর এখানে যখন আমাদের নতুন টপিক পড়ানো হচ্ছে, কন্টিনিউয়াসলি ওই আগের জিনিস আগের জিনিস আগের জিনিস, তাতে কি লাভ হচ্ছে? আগেরটা না বুঝতে পারতেছো না এখনকারটা বুঝতে পারতেছো? আই হোপ আমরা এটাতে আরো কেয়ারফুল হবো। আচ্ছা তাহলে আমরা সামনে যেতে পারি। ওকে, সো ভাইয়া যেরকম বললো, একটু জাস্ট মানে যদি তারপরেও কারোর প্রবলেম থেকে থাকে, আমার মনে হয় তোমরা যদি ভিডিওটা পরে আরেকবার দেখো তাইলে ইয়ে হবে, কারণ আমি কিন্তু মাল্টিপল টাইমস বলছি, এখানে ওয়ান ভাইয়া হলো আরেকবার বলে দিছে। সো ঠান্ডা মাথায় আরেকবার পড়লে এই জিনিসটা বুঝে যাবা। এটা আসলে মিসকনসেপশন, আমাদের স্কুল থেকেই আমাদেরকে তৈরি করে দেয়া হয়েছে একটা, যে এমজি সাইন থিটা নাইলে এমজি কস থিটা একটা ইউজ করতেই হবে। মানে বেসিক ব্যাপারটা নিয়ে আমরা আসলে কনফিউজড হয়ে যাই। যাই হোক, তো চলো একটা প্রবলেম সলভ করি। এটা খুব বিখ্যাত একটা প্রবলেম, যে ভূমির উপর কতগুলা ইট রেখে দেওয়া আছে, সেই ইটগুলাকে তুমি হইলো গিয়ে টেনে টেনে উপরে তুলতেছো। আচ্ছা, তো এটা আমরা খুব সিম্পলি সলভ করে ফেলবো। ধরো এটা হলো তোমার ভূমি, ভূমির উপর এখানে অনেকগুলা ইট রাখা আছে। ধরো এটা হলো প্রথম ইট, মানে সবগুলা ইট ভূমির উপর রাখা আছে, এটা দ্বিতীয় ইট, এভাবে করে 10টা ইট রাখা আছে ভূমির উপর, সবগুলাকে একটার উপর আরেকটা রাখতেছি। তাহলে ধরো এভাবে করে রাখা আছে অনেকগুলা, আমরা প্রথম ইটটাকে কি আসলে রাখতে হয় বলো তো? প্রথম ইটটাকে আসলে তোমার রাখতেই হবে না, এটা তো আছেই এমনি, প্রথম ইটটা রাখার কিছু নাই, এটা এমনিই আছে, এটার ভারকেন্দ্র এখানে, ঠিক আছে। এবার
সব কয়টা ইটকে কিন্তু আমি ভূমি থেকে তুলতেছি, এটা মাথায় রাখো। সব কয়টা ইটকে আমি ভূমি থেকে তুলতেছি। তাইলে সব কয়টা ইটকে যদি আমি ভূমি থেকে তুলি, দ্বিতীয় ইটটা যখন তুলবো, দেখো দ্বিতীয় ইটের ভারকেন্দ্র এখানে আছে, তাকে যখন তুলবো, তুলে আমি কি করতেছি, বসাচ্ছি হলো, অন্য কালার দিয়ে আঁকি তাইলে মনে হয় বুঝতে সুবিধা হবে। এটা হলো আমার সেকেন্ড ইটটা, সেকেন্ড ইটকে তুলে আমি হলো এখানে বসাচ্ছি। ঠিক আছে, এটা হলো আমার সেকেন্ড ইট। এটাকে যখন আমি এখানে বসাচ্ছি, দেখো তার ভারকেন্দ্রের সরণটা কতটুকু হলো, এটা ছিল হলো নিচে। ঠিক আছে, এটা ছিল নিচে, নিচ থেকে আমি যখন তুলছি তখন অ্যাকচুয়ালি এইচ পরিমাণ সরণ ঘটছে, এই যে এইটুক, এইটুক হলো আমার ভারকেন্দ্রের সরণ, একটা ইটের সমান পরিমাণ উচ্চতা। ঠিক আছে, একটা ইটের সমান পরিমাণ উচ্চতা, এই যে এই জিনিসটা দেওয়া আছে, একটা ইটের সমান পরিমাণ উচ্চতা কত, এইচ। ওকে, ভূমিতে রাখা 10টা ইট একটার উপর আরেকটা রেখা স্তম্ভ বানাইতেছো, প্রত্যেকটা ইটের উচ্চতা তোমাকে দেওয়া আছে। আচ্ছা, তাইলে দেখো তো আমি যদি হিসাব করি, প্রথমটার জন্য আমাকে রাখতে হয় নাই, প্রথমটার জন্য কৃতকাজ 0। ওকে, সো দ্বিতীয়টার জন্য যখন করলা সেটা হলো কত, mg ইন্টু একটা ইটের উচ্চতার সমান। এবার যখন দ্বিতীয়টাকে রাখবা, দ্বিতীয়টাকে যখন রাখতে যাবা, দ্বিতীয়টা হলো ধরো এখানে রাখতেছো, সরি মানে তৃতীয়টা রাখবা আর কি, প্রথমটার উপরে 2 নাম্বার। ওকে, তাইলে এখানে রাখছো। এবার দেখো এটাকেও কিন্তু ভূমি থেকেই তোলা হয়েছে, ভূমি থেকেই যদি তুলে থাকো তার মানে এটার উচ্চতা কতটুকু হবে বলতো, এটার উচ্চতা হবে 2h। তাহলে W3 এর জন্য কত হবে, mg ইন্টু 2h। এবার একটা প্যাটার্ন পেয়ে যাচ্ছ না, 2 এ হয়েছে একটা এইচ, একে হয়েছে 0টা এইচ, 3 তে হয়েছে 2টা এইচ। তাইলে এভাবে করে যদি যাইতে থাকি, 10 নাম্বারটা যখন রাখবো তখন আসলে কত হবে বলতো, mg ইন্টু 9h, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। তাইলে আমরা এখন বলতে পারি যে টোটাল কৃত কাজ, টোটাল কৃত কাজ W ইজ ইকুয়াল টু হবে হইলো mgh, সবগুলাকে যদি যোগ করে দেই, ইন্টু 0 তো নাই, 0 রে বাদ দিয়ে দিতে পারি, 1 2 3 4 5 6 করে 9 পর্যন্ত যোগ হবে। সো 1 যোগ 2 যোগ 3 যোগ 4 যোগ 5 যোগ 6 যোগ 7 যোগ 8 যোগ, এটা শিখছিলাম ছোটবেলায়, 9। তাহলে এই জিনিসের যোগফল কেমনে করি, এই জিনিসের যোগফল পারি, এম এর মান দেওয়া আছে দেখো, বলছে হলো প্রত্যেকটার ভর 1 কেজি, 1 ইন্টু জি এর মান 9.8, প্রত্যেকটার উচ্চতা 50 সেন্টিমিটার মানে 0.5 মিটার। ওকে, ইন্টু দেখো এই যোগফলের একটা সূত্র ছোটবেলায় শিখছিলাম, টোটাল কয়টা পদ এখানে, 9টা পদ, টোটাল 9টা পদ, তাহলে 9 ইন্টু 9 প্লাস 1 ডিভাইডেড বাই 2। তাহলে এটা যদি করে ফেলি, অনেকে আমাকে চ্যাট বক্সে আনসার অলরেডি জানাই দিছো, এটা আসবে 220.5 জুল, এটা আসবে 220.5 জুল। দ্যাটস ইট, ডান, একেবারে সহজ জিনিস। একটা ছোট্ট শর্টকাট মনে রেখে দিতে পারো এটা করার জন্য। দেখো আমি আমি কিন্তু ওইসব মানে এন টেনের কাহিনীতে যাইতে চাই না, কারণ তোমরা অনেকেই এন এর কাহিনীতে গেলে এন দিয়ে প্যারা খেয়ে যাও ভাই। ওকে, এন এর কাহিনীতে গেলে এন দিয়ে প্যারা খেয়ে যাও। 9-1 যারা বলতেছো, 9-1 না, এটা আমি সমান্তর ধারার যোগফলের সূত্র লিখছি, মাথায় রেখো। আমি সূত্র মুখস্থ করি না ভাই, আমি নর্মাল অঙ্ক অঙ্কের নিয়মে করব, সূত্র কখনো মুখস্থ করতে যাব না, মানে এই শর্টকাট সূত্র মুখস্থ করতে গিয়েই তোমাদের দুনিয়াটা ধ্বংস হয়ে যায়। এই জন্য সবাই এন ইন্টু n-1 করতেছো, আমি n-1 করবো না, n-1 কই থেকে আসে এটা তোমার এখন শিখাই দিচ্ছি। দেখো ব্যাপারটা হইলো এখানে জাস্ট দেখছি 1 থেকে 9 পর্যন্ত 9টা পদ, 9টা পদের যোগফল 9 ইন্টু 9 প্লাস 1/2, সমান্তর ধারার সূত্র, পদ সংখ্যা ইন্টু পদ সংখ্যা প্লাস 1/2, এই জিনিস শিখছি। ঠিক আছে, সো মাইনাস হবে না, এটা প্লাসই হবে। আমি জানি না এটা কেন তোমাদের মধ্যে এই মিসকনসেপশন ঢুকে গেছে, ওই এন ইন্টু n-1, এন ইন্টু n-1 কই থেকে আসে দেখবা, এন ইন্টু n-1 আসে এখান থেকে, এই যে দেখো এন যদি টোটাল ইটের সংখ্যা বলো, এই যে আমি এই জন্য এন এর যাইতেই চাই না, আমি স্ট্রেট বলতেছি আমার কাছে 10টা ইট ছিল, তাইলে এই 9 প্লাস 1 হবে আমার ইটের সংখ্যা। ঠিক আছে, এই 9 প্লাস 1 হবে আমার ইটের সংখ্যা, আর এটা হবে ইটের সংখ্যার থেকে 1 কম, এটা হবে ইটের সংখ্যা -1। এই যে পাইছো তো, এবার তাইলে এখানে এসে শর্টকাট তোমার শিখানো হয়, এই যে তোমার শিখা মুখস্থ করা শর্টকাট, W ইজ ইকুয়াল টু mgh ইন্টু, এই যে এইটা হলো শর্টকাট, ইটের সংখ্যা, ইটের সংখ্যা ইন্টু ইটের সংখ্যা -1, ইটের সংখ্যা ইন্টু ইটের সংখ্যা -1 ডিভাইডেড বাই 2। ঠিক আছে, সো যখনই মুখস্থ করবা একটু বুঝে শুনে মুখস্থ করো, আগে বুঝে কনসেপ্ট গুলো দেখে তারপর হইলো গিয়ে মুখস্থ করবা। এখানে এন যেটাতে মাইনাস করো তোমরা, সেখানে এন এর মানটা ইটের সংখ্যা বসাও, কয়টা পদ আছে সেটা বসাও না,
তো 10টা ইট থাকলে 10 ইন্টু 10 মাইনাস 1, আলটিমেটলি দেখো ওই 9 প্লাস 1 ইন্টু 9 আসতেছে। সো শর্টকাট করতে চাইলেও শর্টকাট বুঝে করতে হয়। সো আমি কখনোই শর্টকাট করাটা অ্যাপ্রিসিয়েট করি না, এমনি করে বুঝে বুঝে করবা, ঠিক আছে? এই হলো কথা। আলামিন বলতেছে আমি রেগে গেছি, আমি রাগি নাই তোরে ভাই। আচ্ছা, সিরিয়াস মুডের কথা ছিল, যাই হোক। আচ্ছা, তো কথা হলো এতটুকু পর্যন্ত, আশা করি বুঝতে পারছি ডাব্লিউ এর ব্যাপার স্যাপার। হ্যাঁ, আমরা হইলো এখন শাহিন বলতেছিল ভূমিতে একসাথে সবগুলোর জোড়া দিয়ে তারপর তুলবা, হ্যাঁ করতে পারো, কোনো সমস্যা নেই, ঠিক আছে। বাট সেক্ষেত্রে একটু কাহিনীপত্র আছে, একটু কাহিনীপত্র করার সময় হইলো গিয়ে আর কি এই কিউবিক শেপের মতো রাখতে হয়, এইটুকুই। আচ্ছা, তো চলো সামনে আগাই। তোমার এইখানে একটা প্রবলেম দেওয়া আছে, বলছে চিত্রে প্রদর্শিত 0.5 কেজি ভরের 1 মিটার দীর্ঘ একটা দণ্ড, এটাকে উলম্ব অবস্থান থেকে 30 ডিগ্রি কোণে সরানো হয়েছে। উলম্ব অবস্থান থেকে 30 ডিগ্রি কোণে সরানো হয়েছে, তাইলে হইলো তোমার কৃতকাজ কত হবে। আচ্ছা, খুবই ভালো একটা প্রবলেম, কারণ এটা থেকে আমরা বেশ কয়েকটা জিনিস সম্পর্কে খুব ভালো আইডিয়া পাই। আচ্ছা, তো প্রথমে যেটা করতে হবে, এটাকে 30 ডিগ্রি কোণে সরায় দিই প্রথমে, ঠিক আছে। ধরো সরি, এটা 30 ডিগ্রি কোণে প্রথমে সরায় দেই। ধরো এই যে 30 ডিগ্রি কোণে, এটাকে ধরো সরায় দিলাম এখানে। ওকে, এই হলো গিয়ে দণ্ডটার অবস্থান বর্তমান। আচ্ছা, দণ্ডটা যদি বর্তমানে এই অবস্থানে থাকে, এখন আসো হিসাব নিকাশ করি। ব্যাপার হইলো যে এই দণ্ডটা যখন এখানে উঠছে, এর প্রত্যেকটা অংশ কিন্তু সমান পরিমাণ উঠে নাই। তুমি একটু চিন্তা করে দেখো, উপরের মাথাটা যেখানে ছিল ওটা কিন্তু ওখানে রয়ে গেছে, সব থেকে বেশি উপরে উঠছে নিচের মাথাটা, ঠিক আছে। সব থেকে বেশি উঠছে নিচের মাথাটা এই পরিমাণ। তার উপর থেকে যে কোনো পয়েন্টের যদি সরণ নাও, যেমন ধরো আমরা যদি ঠিক মিডল পয়েন্টের সরণ নেই, ঠিক মিডল পয়েন্টের যদি সরণ নেই, যেটাকে ভারকেন্দ্র বলতেছি, ভারকেন্দ্র কতটুকু উঠছে, ভারকেন্দ্র ধরো এখানে ছিল, এটা এবার এখানে আসছে, তাইলে আচ্ছা এখানেও না, ভারকেন্দ্র এখানে আসছে, ঠিক আছে। তাইলে ভারকেন্দ্রের সরণ কতটুকু হয়েছে দেখো তো, অনেক বেশি দিয়ে দিছি। এখানে এই, আর এটার ভারকেন্দ্র ধরো এখানে। দেখো ভারকেন্দ্রের সরণ কিন্তু আস্তে আস্তে কমতেছে, এবং তোমরা এটা জানো মোটামুটি, ওই নিচের মাথা যতটুকু উঠে এটা তার থেকে কম উঠে। এইটুকু বলতেছি ভারকেন্দ্রের সরণ এইচ। ওকে, লাইনগুলো একটু ভালো করে নোটিস করো কোথায় কোথায় আঁকতেছি। এখানে এটা এই, ঠিক আছে, আশা করি একটু ক্লিয়ার হচ্ছে। এই এইচটা দেখো, তাইলে এক এক জায়গায় যেহেতু এক এক পরিমাণ সরণ হচ্ছে দণ্ডটার, দণ্ডের এক এক জায়গায় যেহেতু এক এক পরিমাণ সরণ হচ্ছে, সুতরাং আমাকে এখানে ভারকেন্দ্রের সরণের কনসেপ্ট নিয়ে আসতে হবে। সো নিচের মাথায় এখানে কতটুকু সরণ হয়েছে এটাকে আমরা ভুলে যাই, আমরা এখন ইন্ট্রোডিউস করাবো ভারকেন্দ্রের সরণ। ভারকেন্দ্রের সরণ বাইর করার জন্য ভারকেন্দ্র কই থাকবে, ভারকেন্দ্র এরকম রেগুলার বা ইউনিফর্ম শেপ বস্তুর ক্ষেত্রে ঠিক মাঝখানে থাকে। তাইলে বলো তো, এই যে ডিস্টেন্সটা, এই টোটাল ডিস্টেন্সটা দেখো, আমি আলাদা করে মার্ক করে দিচ্ছি এইটা, এই ডিস্টেন্সটা কত হবে যদি ঠিক মিডল পয়েন্টে থাকে, তাহলে ভারকেন্দ্রের এই উচ্চতাটা হবে 0.5 মিটার, কারণ 1 মিটার লম্বা একটা দণ্ড বলছে, তাই না? 1 মিটার লম্বা একটা দণ্ড বলছে। আচ্ছা, ভেরি গুড। তাহলে এটা যদি হয় এখান থেকে, এবার দেখো তো এইচ হইল এই ছোট্ট পার্টটা, বাট আমরা এই ছোট্ট বন্ধুকে ছেড়ে এখানে, এই ছোট্ট বন্ধুকে ছেড়ে এখানে হইল গিয়ে ছোট্ট বন্ধুকে ছেড়ে এখানে হইল এই জায়গায়, এটাকে বললাম ধরো ডি, আর এখানে সরাইছিলাম কত ডিগ্রি কোণে, এটাকে একটু মনে করে দেখো তো, এটাকে সরানো হয়েছিল কত ডিগ্রি কোণে এই জায়গায়, এটা সরছিল হইলো 30 ডিগ্রি কোণে, রাইট? এটা সরছিল 30 ডিগ্রি কোণে। তোমরা তো এটা বুঝো, এটা আশা করি কারোরই বুঝতে সমস্যা নাই, যে এখানে এই যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাও এক্স্যাক্টলি 0.5 মিটার, কারণ সেম দণ্ডটাই তো উঠছে, সেম ভার কেন্দ্র, তাই না? এটাও 0.5 মিটার। এবার তোমরা একটু ত্রিভুজের দিকে তাকাও তো, তোমরা ত্রিভুজের দিকে তাকাইলেই অ্যাকচুয়ালি সুন্দর একটা জিনিস বুঝতে পারবে। এই নাও, ত্রিভুজ দরকার হয় একেও দিচ্ছি তোমাকে, ত্রিভুজের দিকে তাকাও, ত্রিভুজটা একেই দিলাম,
ঠিক আছে, এই ত্রিভুজে যদি তাকাও দেখো তো 0.5 এর অনুভূমিক উপাংশটা না আসলে ডি, 0.5 এর অনুভূমিক উপাংশ হইলো আসলে ডি। তাইলে দেখো তো আমি বলতে পারি ডি ইজ ইকুয়াল টু 0.5, আর যেহেতু থিটা তার সাথে লাগানো আছে, cos 30 ডিগ্রি। তার মানে এটা কত আসবে, এটা আসবে হলো 0.5 ইন্টু √3/2। এটা কত আসবে, 0.433 মিটার পাইলাম, তাই তো? আচ্ছা, তো এটা যদি পাই, এবার দেখো তো ভাইয়া, এই যে ডি আর এই যে পিচ্ছি এইচ, এটাই তো এইচ, ডি আর এই পিচ্ছি এইচ এর যোগফল কি আসলে? ডি আর পিচ্ছি এইচ এই দুটার যোগফল হইলো গিয়ে 0.05, তাই না? তাহলে অ্যাকচুয়ালি পিচ্ছি এইচ কত হবে, ডি এর মান তো জানি 0.067, ঠিক আছে, এত মিটার পাইলাম। পাইলাম এটা 0.067। তাহলে এটা যদি পাই, তাহলে ভাইয়া দেখো তো এবার বাকিটা তো খুব সোজা, কৃতকাজ ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি হবে, এমজি ইন্টু এইচ। কারণ আবারও ওই লোকটার মতোই কথাবার্তা, দণ্ডটাকে যখন তুলছো তখন অ্যাকচুয়ালি সরণ শুধু উপরের দিকেই হয়েছে, কারণ এমজিটা নিচের দিকে কাজ করতেছে। ঠিক আছে, ডান পাশে সরানোর জন্য কোনো সরণ কিন্তু অ্যাকচুয়ালি হবে না। ঠিক আছে, ডান পাশে সরানোর জন্য কোনো সরণ কিন্তু অ্যাকচুয়ালি হবে না। তাহলে আমরা করব যেটা, এম এর মান দেওয়া আছে 0.5 কেজি, জি এর মান আমি জানি 9.8, আর এইচ বলতে এই যে ভার কেন্দ্রের সরণটা নিয়ে নিলাম, এটা হলো 0.067। তো অনেকেই আনসার দিয়ে দিছো, যেমন জীবন, তারপর সাথী, নাজমুল, রাফিউল, সুমাইয়া, সুবা, তারপর তোমার মুশফিকা, অনেকের কাছ থেকে আমি আনসার পাইছি। আনসার কত, 0.328 জুল। ঠিক আছে, 0.328 জুল। একেবারে সহজ একটা প্রবলেম, কিন্তু খুবই সুন্দর, এবং এখান থেকে আমাদের কনসেপ্ট গুলো আশা করি ক্লিয়ার হয়ে গেছে। ঠিক আছে, সো স্টেপগুলো কিন্তু খুব সোজা। তুমি প্রথমে ডিটা বের করবা, দেন এইচটা বের করবা, সেখান থেকে ডি বের করলাম প্রথমে, এখানে ত্রিকোণমিতি হালকা একটু ইউজ করলেই চলে। ঠিক আছে, আচ্ছা, তানজিমা বলতেছো ডি এর অনুভূমিক উপাংশটা বুঝো নাই। আচ্ছা ঠিক আছে, আমি তাইলে একটু অন্যভাবে বুঝাই, দেখো তো জিনিসটা এভাবে করে বোঝা যায় কিনা, এভাবে করে কি বুঝি কিনা। এই যে এখানে নীল রঙের একটা ত্রিভুজ বানাইছি, দেখো আমি একটু মার্ক করে দিয়ে দিচ্ছি, তাইলে মনে হয় তোমার দেখতে সুবিধা হবে। এই ত্রিভুজটাতে এই 30 ডিগ্রির রেসপেক্টে হইলো গিয়ে তোমার 0.5 আর ডি যথাক্রমে অতিভুজ আর ভূমি, তাই না? তাহলে আমি কি বলতে পারবো বলো তো, অতিভুজ বা সরি অতিভুজ না, ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ এই জিনিসটা ইজ ইকুয়াল টু cos 30 ডিগ্রি। হ্যাঁ, তাহলে এখান থেকে বলে দিতে পারি d ইজ ইকুয়াল টু 0.5 cos 30 ডিগ্রি। দ্যাটস ইট, আর কিছুই কিন্তু না। আর এইটাকেই আমি তোমাকে জাস্ট দেখতে বলতেছিলাম ভেক্টরের উপাংশের মতো করে। ঠিক আছে, সো এইটুক যদি বুঝি, আশা করি এই অঙ্কতে আর সমস্যা থাকবে না। তাহলে আমরা চলে যাব পরের টপিকটাতে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজে। ঠিক আছে, পরিবর্তনশীল বল দ্বারা কৃত কাজ। তাহলে এতক্ষণ আমরা যা যা কথাবার্তা বলছি সব কয়টাতেই বলগুলা কনস্ট্যান্ট ছিল। যতটুকুই স্মরণ হোক না কেন, পুরা সময় ধরেই বলের মানটা সেম ছিল। বাট যদি এমন হয় যে বলের মান আসলে সেম থাকতেছে না, ঠিক আছে, বলের মান সেম থাকতেছে না, তখন কি করব? তখন অ্যাকচুয়ালি আমার এভাবে করে করতে হয় যে একটা বস্তু, ধরো এখান থেকে এফ পরিমাণ বল প্রয়োগের ফলে এই জায়গায় আসছে, বাট পথের পুরা জায়গাটা জুড়ে তার ফোর্সটা কনস্ট্যান্ট ছিল না। আমরা বলছি এই ফোর্সটা কনস্ট্যান্ট ছিল না, এটাকে বলতেছি ভেরিয়েবল ফোর্স, ভেরিয়েবল ছিল। তখন করতে হয় কি, পথের খুব ক্ষুদ্র দুইটা বিন্দুর মধ্যে ডিস্টেন্স নিতে হয়। যেমন ধরো এই পয়েন্ট থেকে এই পয়েন্টে আসছে, এই দুইটা জায়গার দূরত্বকে আমরা বললাম ধরো ডিএক্স, খুব অল্প পরিমাণ চেঞ্জ হয়েছে, এটাকে বলতেছি আমরা ডিএক্স। এটা যদি ডিএক্স হয়, তাহলে এই ক্ষুদ্র খুব অল্প সরণটার জন্য তার যে কৃত কাজ হবে সেটাকে আমরা ডিডাব্লিউ দিয়ে দেখাইতে পারি, যেটা হবে এফ ডট ডিএক্স এর সমান। ঠিক আছে, এটা হবে এফ ডট ডিএক্স এর সমান। তাহলে এটা যদি হয়,
অল্প একটু জায়গার কাজ, তাইলে এরকম ছোট 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 কাজগুলোকে যোগ করলেই তো মোট কাজ পাই। আর তোমরা তো এখন ইন্টিগ্রেশনের আইডিয়াটাও বোঝো, আসলে বড় হয়ে গেছো। তাহলে দেখো তো এখান থেকে একটু হালকা ক্যালকুলেশন করলেই ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডট ডিএক্স নামে একটা লাইন পেয়ে যাচ্ছি, এফ ডট ডিএক্স বলে একটা লাইন পেয়ে যাচ্ছি। তাহলে এই যে মানে ফর্মুলাটা পাইলাম, এটাই কিন্তু আসলে কাজ নির্ণয়ের জন্য একেবারে জেনারেলাইজড ফর্মুলা। কাজ নির্ণয়ের একেবারে জেনারেলাইজড ফর্মুলা, মানে ধ্রুব বলের জন্য কিন্তু এক্স্যাক্টলি এভাবেই বের করা যায়। তো একটু ছোট্ট করে একটা কথা খালি বলে দেই এটার এক্সটেনশন হিসাবে, যে আমাদের বইয়ে যে কেসগুলো আসে এখানে না ডটটা ইউজ করি না আমরা। কারণ কি, ম্যাক্সিমাম কেসেই আমাদের থিটাগুলা 0 ডিগ্রি হয়, এফ আর এস এর মধ্যবর্তী কোণ 0 ডিগ্রি হয়। ফলে cos 0 ডিগ্রি সমান 1 বসায় দিলে এই এফ ডট ডি এক্স, যেটা ডিএক্স বলো আর ডিএস বলো একই তো কথা, এস আর এক্স তো সেম জিনিস, তাহলে আলটিমেটলি এফ ডট ডিএক্স এর পার্টটাকে স্ট্রেট জাস্ট এফ ডিএক্স বলে দিতে পারি, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড এফ ডিএক্স বলে দিতে পারি। ওকে, সো আর যদি মানে যেহেতু আমরা এখনো ছোট আছি, মাত্র মাত্র ইন্টিগ্রেশন শিখতেছি, যদি কোশ্চেনে কিছু না বলা থাকে, কোশ্চেনে যদি না বলা থাকে কিছু, তাহলে অবশ্যই এই সব কয়টা কেস অ্যাজিউম করে নিয়ে আমি জাস্ট ডাব্লিউ সমান স্ট্রেট এফ ডিএক্স ইউজ করব, কোনো অ্যাঙ্গেল ট্যাঙ্গেলের ধারে কাছেও যাব না। আমরা যদি কিছু না বলা থাকে স্ট্রেট ফরওয়ার্ড সব জায়গায় ডাব্লিউ ইজ ইকুয়াল টু এফ ডিএক্স ইউজ করব। ডান। এখন এইটার আসলে একটা সুন্দর ইন্টারপ্রিটেশন আছে, তোমরা তো জানো ইন্টিগ্রেশনের আসলে মিনিং গ্রাফের মধ্যে যদি দেখতে চাও তাইলে আসলে কি, গ্রাফের মধ্যে যদি তুমি ইন্টিগ্রেশনের মিনিং দেখাইতে চাও তাহলে এটার মিনিং আসলে কি দাঁড়ায়, তোমরা তো এগুলা জানো তাই না? এর মিনিং দাঁড়ায় হইলো গিয়ে, যদি আসলে একটা এফ ভার্সেস এক্স গ্রাফ প্লট করো, এফ ভার্সেস এক্স যদি একটা গ্রাফ প্লট করো, তাহলে এই গ্রাফটা যে কোনো কিছু হইতে পারে, এরকম বাঁকা তেরা, মানে আমি তো অনেক সুন্দর করে রাখছি, এটা এরকম না, এরকম কিছু একটা হইতে পারে, হোয়াট এভার, আমি জানি না, ঠিক আছে, যা ইচ্ছা তাই একটা কিছু হইতে পারে, এরকম একটা জঘন্য গ্রাফ হইতে পারে, কারণ ফোর্স পরিবর্তনশীল, এক এক সময় এক এক মান নিচ্ছে, তাই না? তাহলে এটার এই এরকম একটা পজিশন থেকে, এরকম একটা পজিশন থেকে এরকম একটা পজিশন পর্যন্ত টোটাল যা এরিয়া আছে, টোটাল যা এরিয়া আছে, এই এরিয়াটাই আসলে কৃতকাজ নির্দেশ করবে। তাইলে এই এরিয়াটা অ্যাকচুয়ালি কৃতকাজ নির্দেশ করবে, ঠিক আছে, এরিয়াটা কৃতকাজ নির্দেশ করবে। সবাই বুঝছি এটা? ওকে, এটুকু যদি বুঝি, চলো আমরা একটা প্রবলেম সলভ করব, যেটা 2016-17 সালে বুয়েটে আসছিল, খুবই সুন্দর একটা অঙ্ক। তো যদি মানে হুট করে না করা থাকে তাহলে হুট করে মাথায় কনসেপ্ট গুলো আসা একটু টাফ। দেখো এইখানে যে বলছে 3 কেজি ভরের একটা বস্তুর উপর বল ক্রিয়াশীল আছে, ফলে বস্তুটার যে অবস্থানের সমীকরণ হয়েছে এক্স এর মান ইজ ইকুয়াল টু বলতেছে 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব। দেখো এই এক্স দেখেই কিন্তু আমরা বলে দিতে পারি এখানের যে বলটা আছে সেই বলটা ধ্রুব বল না। কেমনে বলতে পারি চিন্তা করে দেখো, আমি জাস্ট এইটুক বলবো তোমাকে, এখান থেকে আইডিয়া পাওয়া যায় যে এটার যদি ত্বরণের রাশি বাইর করো, ত্বরণ মানে কি, দুইবার ডেরিভেটিভ করি, ঠান্ডা মাথায় বুঝো, ত্বরণ মানে আমরা দুইবার ডেরিভেটিভ করি, দুইবার ডেরিভেটিভ করলে পরে ওই টি কিউবে কি একটা টি বাকি থাকবে না, দুইবার ডেরিভেটিভে পাওয়ার এক এক করে কমবে, বাট একটা টি তো বাকি থাকবে। তার মানে ত্বরণটা টাইমের সাথে চেঞ্জ হয়, ত্বরণ চেঞ্জ হওয়ার মানে কি, বল চেঞ্জ হবে। ক্লিয়ার? সো এটা না বুঝলেও কোনো সমস্যা নাই, আমি জাস্ট বুঝাই দিলাম, এটা থেকেও বোঝা যায় যে এক্স এর যে রাশিমালা দেওয়া আছে সেখান থেকেই বোঝা যাচ্ছে টি এর উপরে টি এর পাওয়ার যদি 2 এর থেকে বেশি হয় তার মানেই হলো বল পরিবর্তনশীল হয়ে যাচ্ছে। এক্স এর সমীকরণে টি এর সর্বোচ্চ ঘাত যদি 2 এর থেকে বেশি হয় তার মানেই বল পরিবর্তনশীল। সো এইখানে যদি কৃতকাজ বের করতে হয় আমার, তাহলে কৃতকাজের জন্য যেটা করতে হবে ডাব্লিউ ইজ ইকুয়াল টু ইন্টিগ্রেশন অফ এফ ডিএক্স করতে হবে। তাহলে প্রথম কথা, এফ তো আমার কাছে নাই, এফ বাইর করতে চাইলে এম এ দরকার, এ বাইর করতে মানে এম এ বাইর করতে চাইলে প্রথমে এ দরকার। তাহলে চলেন একেবারে অঙ্ক শুরু করব হলো এখান থেকে, এক্স ইকুয়ালস টু বলতেছি 3t মাইনাস 4t স্কোয়ার প্লাস টি কিউব, ঠিক আছে? তাহলে এখান থেকে প্রথমে ভি বের করি, ভি সমান কি, ছোটবেলার অঙ্ক, dx বাই ডিটি, যেটার মান আসবে তাইলে 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার। দেন এখান থেকে এ বের করব, এ ইকুয়ালস টু হবে ডিভি বাই ডিটি, তাহলে এটার আরেকবার ডেরিভেটিভ করো, কত আসবে, মাইনাস 8 প্লাস 60। ওকে, তাহলে দেখো এখান থেকে এখন আমি বলতে পারতেছি
এফ ইজ ইকুয়াল টু এম ইন্টু এ, তার মানে 3 দিয়ে গুণ হবে, এম এর মান 3, এম এর মান 3 কেজি। তাহলে 3 দিয়ে যদি গুণ করো 3 6 18t, 3 6 হবে 18t মাইনাস 3 8 24। এই হলো তোমার এফ এর রাশিমালা। দেখো আমি নিচে মার্ক করে দিচ্ছি, এটা হলো তোমার এফ এর রাশিমালা যেখানে একটা টি আছে, আমরা একটু আগে এটা প্রেডিক্ট করছিলাম কিন্তু, ঠিক আছে, একটা টি চলে আসছে। আচ্ছা, এইটাতে একটা টি চলে আসার পরে এখন যেটা বলবো যে তাহলে তাহলে একটু চিন্তা করো, এফ পেয়ে গেলাম, এবার ডিএক্স দরকার। এই ডিএক্স তো সারা জীবনে কতবার বাইর করছো এটার তো কোনো ইয়ত্তা নাই, কারণ হইলো গিয়ে তোমার ইন্টিগ্রেশন এটা প্রায়ই করতে হয়। তাহলে দেখো তো এখান থেকে এমনি করেও বলতে পারি যে ডিএক্স বাই ডিটি ইজ ইকুয়াল টু ওই যে পরের লাইনটা তোমার 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার। তাহলে এটুকু যদি করি এখান থেকেই দেখো পেয়ে যাচ্ছি যে dx ইজ ইকুয়াল টু 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার dt। ঠিক আছে, এইটুকু পাইলাম। তাহলে দেখো তো এবার সবকিছুর যদি মান বসায় দেই, w ইজ ইকুয়াল টু আসতেছে f, f মানে হইলো 18t, f মানে হইলো 18t মাইনাস 24 ইন্টু dx 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার ইন্টু dt। এটা তাহলে কিসের ভ্যারিয়েবলে চলে আসলো বলো তো ভাইয়া? এটা এটা আসলে কিসের ভ্যারিয়েবলে চলে আসলো? এটা টাইমের ভ্যারিয়েবলে চলে আসলো, তাই না? এটা চলে আসলো টাইমের ভ্যারিয়েবলে। তাইলে দেখো এখন টাইমের লিমিট বসায় দাও, t ইজ ইকুয়াল টু 0 থেকে t ইজ ইকুয়াল টু 4। অঙ্ক কিন্তু এবার অনেক সহজ হয়ে গেছে। এখন এই ইন্টিগ্রেশনটা তোমরা আসলে করতে পারো, এটা তো একটা অ্যালজাব্রাইক রাশি, তাই না, বীজগাণিতিক রাশি। এই বীজগাণিতিক রাশির ইন্টিগ্রেশন তোমরা করতে পারো গুণ টুন করে, তারপর পাওয়ার দিয়ে করবা, কিন্তু এটা করতে গেলে অনেক সময় লাগবে। তো এই বীজগাণিতিক রাশিগুলাকে আসলে আমাদের এই ধরো 991 ইএস বা ইএস প্লাস কিংবা ধরো 991 ইএক্স যে ক্যালকুলেটর গুলো আছে, 991 ইএক্স যে ক্যালকুলেটর গুলো আছে, এই ক্যালকুলেটর গুলাতে এই ইন্টিগ্রেশনটা স্ট্রেট ফরওয়ার্ড করা যায়। সো আমি সাজেস্ট করব এই ইন্টিগ্রেশন গুলা স্ট্রেট ফরওয়ার্ড ওই ক্যালকুলেটরে এরকম একটা বাটন থাকে দেখবা, এই টাইপের একটা বাটন থাকে, এই বাটনের মধ্যে চাপ দিবা, এই রাশিমালাটা লিখবা, লিখার পরে লিমিট বসানো যায়। ঠিক আছে, ডান পাশে চাপতে থাকলে লিমিট বসানো যায়। সো জাস্ট এই বাটনটা চাইবো, বাকিটা নিজেরা এমনিই করতে পারবা। যদি বসায় দাও এক লাইনে ঠিক 1 সেকেন্ডের কয়েক ভাগের 1 ভাগ সময়ে আনসার তোমার চোখের সামনে চলে আসবে, 528 জুল। ঠিক আছে, আচ্ছা সরি আমার একটু বন্ধ হয়ে গেছে, একটা সেকেন্ড আমি আবার শেয়ার করতেছি। আচ্ছা যেখানে ছিলাম ওই জায়গা থেকেই আসি আবার, যেটুক লেখা চলে গেছে সমস্যা নাই। দেখা তো যাচ্ছে এখন, আমাকে একটু বলো তো, দেখা যাচ্ছে না? আচ্ছা ঠিক আছে, তাইলে একটু বলে দেই। 18 মাইনাস 24, সরি 18t মাইনাস 24 ছিল, তাইলে 18t মাইনাস 24 ইন্টু বলছিলাম আমরা 3 মাইনাস 8t প্লাস 3t স্কোয়ার এত dt। এটার ইন্টিগ্রেশন হবে t ইকুয়ালস টু 0 থেকে t ইকুয়ালস টু 4 অবধি। এরপর বলছিলাম ইউজ ক্যালকুলেটর। ঠিক আছে, এটা ক্যালকুলেটরে ইউজ করব। কোন বাটনটা চাপবো? এই বাটনটা চেপে